শাকসবজিগুলো ভালো করে ধুয়ে হাঁড়ির মধ্যে রেখে দিয়েছেন। এতে শাকসবজিতে থাকা পানিগুলো আরামসে ঝরে যাবে। মোমের একা একা ভালো লাগছে না। মন খারাপ করে বারান্দায় কিছুক্ষণ বসে রইল। রুমে এসে সকালে নাস্তাটা খেয়ে নিল। রান্নাঘরে প্লেট রেখে পুরো বাসাটা একবার খুঁটিয়ে খুঁটিয়ে ঘুরে দেখল। ঝাড়ু এনে প্রত্যেকটা রুম সুন্দর করে ঝাড়ু দিল। রুমগুলো বালতি দিয়ে পানি এনে কাপড় ভিজিয়ে মুছে নিল। আগুনের রুমে এসে বিছানার চাদর উঠিয়ে পুনরায় ঠিকঠাক করে বিছালো। না, এই কাজের পরও সময় মনে হচ্ছে যাচ্ছেই না। আগুন বাসায় তার একটা ফোন রেখে গিয়েছে। বলেছে কোনো দরকার হলে ফোন করতে। মোমকে শিখিয়ে দিয়ে গেছে কিভাবে চালাতে হয়। মোম ফোন নিয়ে এসে ড্রয়িং রুমের সোফায় গোল হয়ে বসে। ইউটিউবে ঢুকে কার্টুন দেখতে থাকে। মোম কিছুক্ষণ পরপর হাই তুলছে। কার্টুন অফ করে ফোনটা একপাশে রেখে সোফায় গা এলিয়ে দিল। অল্প সময়ের মধ্যেই মোম ঘুমিয়ে পড়েছে। আগুন এক মনে গাড়ি চালাচ্ছে। বেশিরভাগ সময় আগুন নিজেই ড্রাইভ করে। মাঝে মাঝে কোনো প্রয়োজন হলে বাড়ির ড্রাইভারকে ডাকে। আজকেও ভেবেছিল বাড়িতে ফোন করে ড্রাইভারকে বাড়ির গাড়ি নিয়ে এসে মাকে নিয়ে যেতে বলবে। তবে ড্রাইভারের আস্তে আস্তে সময় লাগবে। কলেজে আসতে দেরি হবে বলে আগুন নিজেও মিনাকে ড্রপ করে দিতে পারেনি। সেজন্য ট্যাক্সি ভাড়া করে পাঠিয়ে দিয়েছে। রাস্তার মাঝপথে আসতেই একজন বৃদ্ধ আগুনের গাড়ির সামনে এসে পড়ল। আগুন সঠিক সময় ব্রেক হ্যান্ডেল না করলে এক্ষুনি হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। সিট বেল্ট খুলে গাড়ি থেকে নেমে বৃদ্ধর কাছে আসে। লোকটা একটা লাঠি ভর দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আগুন তাকে থামিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, দাদু, আপনি মাঝ রাস্তায় কেন হাঁটছিলেন? যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত, এক্ষুনি তো আমার গাড়ির নিচে চাপা পড়তে যাচ্ছিলেন। বৃদ্ধ লোকটি ক্ষীণস্বরে বললেন, আমি তো চোখে ভালো দেখতে পাই না দাদু ভাই, চারপাশ ঝাপসা ঝাপসা দেখি। তাহলে বাড়ি থেকে বেরিয়েছেন কেন? এই বয়সে এভাবে রাস্তায় হাঁটতে বের হওয়াটা আপনার উচিত নয়। আমি তো হাঁটতে বের হইনি, কিছু রোজগারের আশায় বেরিয়েছি। এই বয়সে আপনি কিভাবে রোজগার করবেন? মানুষের কাছে থেকে হাত পেতে ভিক্ষা করে যেটুকু পাই সেটুকু দিয়েই জীবন চালিয়ে নেই। আগুন অবাক হয়ে প্রশ্ন করে, ভিক্ষা করতে রাস্তায় নেমেছেন কেন? আপনার ছেলে মেয়ে নেই? কোনো আত্মীয় স্বজনও নেই? আত্মীয় তেমন কেউ নেই, আর এক ছেলে আছে, সে তার সংসার নিয়ে ব্যস্ত। তার সংসারই কোনো রকম চলে, আমার দায়িত্ব নেবে কিভাবে? আপনার স্ত্রী কোথায়? আপনার নাতি নাতনি নেই? আমার স্ত্রী মারা গিয়েছে অনেক বছর আগে। ছেলের ঘরে নাতি নাতনি আছে 4 জন। তাদের সংসার কোনো রকম টেনে টুনে চলে। আপনার ছেলে কি কাজ করে? ভ্যান গাড়ি চালাই। গাড়ি নিজের না, কোম্পানির মালিকের। সেটা দিয়ে জুটের মাল টানে। একদিন কাজ করলে 2 দিনই বসে থাকে। বসে থাকে কেন? কাজ পায় না? পায়, তবে সে করে না। তার বউয়ের বাপের বাড়ি থেকে টুকটাক মাসের সরঞ্জাম এনে বৌমা সংসারের হালটা টিকিয়ে রেখেছে। ও, বলতে গেলে আপনার ছেলে একজন ফাদাইম্মা। তবে আপনার ছেলের বউসহ 4 জন ছেলে মেয়েকে নিয়ে সংসারটা দিব্যি চলছে, আর আপনাকে দুবেলা দুমুঠো খাবার দিতে পারে না। বৃদ্ধ চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, সবই আমার কপাল। যখন সবল ছিলাম, শক্তি সামর্থ্যকে কাজে লাগিয়ে ছেলেকে, নাতি নাতনি, ছেলের বউকে খাইয়েছি। এখন বয়স হয়েছে, আগের মতো কাজ করে সংসার টাকা পয়সা দিতে পারি না। সেই জন্য তাদের চোখেও ভালো হতে পারছি না। আগুন দীর্ঘশ্বাস ছাড়ে। মনে পড়ে বাবার বলা কথাটা। রাশিদকে কাজ করতে নিষেধ করলে তিনি প্রায় বলতেন, নিজের কাজ নিজে করলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, কাজ করলে শরীর ভালো থাকে। আর মেইন পয়েন্ট হলো, যতদিন কাজ করতে পারবো সকলের চোখে ভালো থাকতে পারবো। একবার নিজের অক্ষমতা ধরা পড়লে আপনজন মুখ ফিরিয়ে নেয়। বাবার কথাটা কতটা সত্যি আর সেটার মর্ম কতখানি আগুন আজ বুঝতে পারল। যদিও সবাই এক না, তবে তিক্ত হলেও এটাই বাস্তব আর এটাই চরম সত্যি। আগুন পকেট থেকে 1000 টাকার 2টা নোট বের করে বৃদ্ধর হাতে তুলে দিল। বলল, দাদু, এটা রাখুন, যেটা মন চায় কিনে খাবেন। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনাকে একটা থাকার ব্যবস্থা করে দিতে পারি। কোথায়? আমার এক বন্ধু আছে, তাদের ছোটোখাটো একটা বৃদ্ধাশ্রম আছে। সেখানে ভালো যত্ন আত্তি পাওয়া যায়। সেখানে গেলে আপনাকে রাস্তায় ভিক্ষা করতে হবে না।
খাবার থেকে শুরু করে যাবতীয় প্রয়োজনীয় জিনিস দেয়া হবে। খাবার থেকে শুরু করে যাবতীয় প্রয়োজনীয় জিনিস দেয়া হবে। আমিও না হয় মাঝে মাঝে গিয়ে আপনার সাথে দেখা করে আসব। যাবেন? যাবো দাদু ভাই। আগুন হাতে থাকা ফোনটা নিয়ে পরিচিত একটা নাম্বারে কল করলো। ও পাশ থেকে রিসিভ হতেই বৃদ্ধর কথাটা তাকে বুঝিয়ে বলল। কথা শেষে আগুন একটা রিক্সা ডেকে বৃদ্ধ দাদুকে সেটাতে উঠিয়ে দিল। রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালাকে ভাড়ার টাকা মিটিয়ে নির্দিষ্ট ঠিকানা দিয়ে বলল, এই ঠিকানায় যেন বৃদ্ধকে পৌঁছে দেওয়া হয়। আগুন বৃদ্ধের চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে নিজের গাড়ির কাছে ফিরে আসে। গাড়ির দরজা খুলতেই পিছন থেকে নাইমা ডেকে ওঠে। আগুন, কলেজে যাচ্ছিস বুঝি? আমিও হসপিটালে যাচ্ছি, আমাকে ড্রপ করে দিবি? আজকে গাড়ি আনিনি, না করিস না প্লিজ। আগুন ভ্রুকুচকে নাইমার দিকে তাকায়, হাত ঘড়ির দিকে একবার নজর বুলিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তোর তো আরও আধা ঘন্টা আগে হসপিটালে থাকার কথা ছিল। এখানে কি করছিস? নাইমা আগুনের থেকে পুরোপুরি পারমিশন না নিয়ে গাড়িতে উঠতে উঠতে বলল, আরে কিছু কাজে এসেছিলাম, চল এখন যাওয়া যাক। আগুন গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। নাইমার হসপিটালের পরই আগুনের কলেজ, তাই আর নিষেধ করলো না। নাইমা নিজের মতো বুলি আওড়াচ্ছে, আগুন কিছু বলছে না, চুপ করে ড্রাইভ করছে। হঠাৎ গাড়ি চালানো থামিয়ে দিতেই নাইমা জিজ্ঞেস করলো, কি হলো? তোর হসপিটালে চলে এসেছি। নাইমা দেখলো তার হসপিটালের গেট, মন খারাপ করে বলল, এত তাড়াতাড়ি এসে পড়লাম। তুই হয়তো ভুলে যাচ্ছিস মাঝ রাস্তা থেকে গাড়িতে উঠেছিলি। কথা না বাড়িয়ে জলদি গাড়ি থেকে নাম। তুই আজকে কলেজ থেকে কখন ফিরবি? সেটা জেনে তুই কি করবি? বল না। দুপুরে। তাহলে আজকে একসাথে লাঞ্চ করি প্লিজ। সম্ভব না। কেন? সময় নেই। তুই তো নিজের ফ্ল্যাটে ব্যাক করেছিস, তাহলে কি প্রবলেম? প্লিজ চল, ব্যস্ততার জন্য তো সময় হয় না, আজকে অন্তত চল প্লিজ প্লিজ। এতবার বলায় আগুন না করতে পারল না। ভাবলো এই সুযোগে ওর বিয়ে করার ব্যাপারটাও ঠান্ডা মাথায় নাইমাকে বুঝিয়ে বলা যাবে। সেজন্য রাজি হয়ে গেল। লাঞ্চ টাইমে সেজন্য রাজি হয়ে গেল লাঞ্চ টাইমে নাইমাকে সাথে নিয়ে কলেজ থেকে কিছুটা দূরে বড়সড় একটা রেস্টুরেন্টে প্রবেশ করলো আগুন। সেখানে গিয়ে পরিচিত কয়েকজন ফ্রেন্ড এবং তারই কলেজের একজন কলিগের সাথে দেখা হয়ে গেল। আগুন তাদের সাথে কুশল বিনিময় করলো। সবাই এক টেবিলেই বসেছে। আগুনের পাশে চেয়ারটাই নাইমায় বসেছে, ইচ্ছে করেই বসেছে যাতে আগুনের কাছাকাছি থাকতে পারে। খাবার অর্ডার দিয়ে সবাই মিলে গল্প করা শুরু করে দিয়েছে। আগুন তেমন কিছু বলছে না, শুধু হেসে হেসে তাদের কথার জবাবে হুম হ্যাঁ উত্তর দিচ্ছে। খাবার আসতেই সবাই খাওয়া শুরু করে দিয়েছে। নাইমা খাচ্ছে আর চোখে আগুনের দিকে বারবার তাকাচ্ছে। আগুনের কলিগ রাফি ব্যাপারটা খেয়াল করেছে। ওদেরকে প্রায় সময়ই একসাথে দেখেছে সে। রাফি ভেবেই নিয়েছে নাইমা আগুনের গার্লফ্রেন্ড। রাফি মনে মনে নাইমাকে খুব পছন্দ করে, তবে বলার কখনো সাহস হয়ে ওঠেনি। নাইমার তাকানোতে আগুনের অস্বস্তি হচ্ছে, চেয়েও কিছু বলতে পারছে না। ফ্রেন্ডসরা আছে এখানে, ধমক দেওয়াটা বেমানান। ভেবেছিল মোমের কথাটা নাইমাকে জানাবে, তবে এখন আর সম্ভব বলে মনে হচ্ছে না। আজকে বরং থাক, অন্যদিন বলা যাবে। কই মাছের কাঁটা বাছতে বাছতে আগুনের এক বন্ধু বলল, কিরি আগুন, তোর মনের আগুন জ্বলবে কবে? সেই সাথে তোর বংশের বাতি জ্বলবে কবে? বয়স তো তোর কম হলো না, প্রায় 30 হতে চললো। বিয়ে করবি কবে? আমরা বিয়ে করে বাচ্চার বাবা হয়ে গেলাম, আর তুই এখনো লাইফ পার্টনার কেমন চাস সেটা ডিসাইড করে উঠতে পারলি না। আমার বয়সী মেয়েরাই এখনো বিয়ে করার নাম নিচ্ছে না, সেখানে আমি তো ছেলে। আগুনের কথায় নাইমা বিষম খেলো। আগুন কি তাকে মিন করে কথাটা বলল? নাইমা বলল, হয়তো সেই মেয়েরা তোর মতো কোনো হিরোর অপেক্ষাতেই আছে, আশেপাশে ভালো করে নজর রাখ, ঠিক বুঝতে পারবি। আগুন ফিচেল হাসল। প্রতি উত্তরে কিছু বলল না, খাবারে মনোযোগ দিল। রাফি বলল, তা আগুন সাহেব, কোনো মেয়ে পছন্দ আছে নাকি? হ্যাঁ আছে। আগুনের কথায় নাইমা খুশি হলো, নিশ্চয়ই তার কথা বলছে। নাইমা কপালের সামনে আসা চুলগুলো কানের পিঠে গুজে চেয়ারটা আরেকটু টেনে আগুনের কাছাকাছি বসলো। মুচকি হেসে জিজ্ঞেস করলো, তা সেই ভাগ্যবতী রমণীটাকে শুনি, আমাদের ফ্রেন্ডসদের মধ্যে কেউ বুঝি? আগুন ঠোঁট কামড়ে হাসে, চোখের সামনে ভেসে ওঠে মোমের স্নিগ্ধ মুখশ্রী। কণ্ঠ খাদিয়ে এনে বলল, না, আমাদের ফ্রেন্ডসদের মধ্যে নেই। সে তো এক প্রাণঘাতী এক কন্যা, আমার মনের আঙিনায় তার বসবাস।
চোখ বুঝলেই হৃদয়ের আয়নায় ভেসে ওঠে তার ছোট্ট নিষ্পাপ মুখ। এই পর্যায়ে নাইমার মুখভঙ্গি বদলে গেল। সিরিয়াস হয়ে জিজ্ঞেস করলো, তার মানে তোর আগে থেকে কাউকে পছন্দ ছিল? কোথায়? কখনো তো বলিসনি। অনেক আগে থেকে পছন্দ থাকলে তো বলতাম। রমণীটি বক্ষস্থলে জায়গা করে নিয়েছে সপ্তাহ খানেক হলো। নাইমা অবাক হয়ে বলল। কি বলছিস? আগুন শব্দ করে হেসে ফেলল। টিস্যু দিয়ে হাত মুছে বলল, মজা করছিলাম। আমার লেট হচ্ছে, ফিরতে হবে, আসছি। নাইমার মনে খটকা লাগলো। আগুন মজা করছে বিষয়টা ঠিক হজম হচ্ছে না। আচ্ছা সত্যিই আগুনের জীবনে অন্য কোনো নারী নেই তো? থাকলে তাকে জাস্ট খুন করে ফেলবে ও। আগুন গাড়ির চাবি হাতের এক আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলো। তক্ষুনি মনে পড়ল মোমের কথা। ও তো বলেছিল দুপুরে চলে আসবে। রান্না করতেও নিষেধ করেছিল। যদিও মোম বলেছে সে রান্না করবে। আগুন ভাবলো হয়তো মোম রান্না করেছে। খেয়ে এতক্ষণে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। মেয়েটা যা ঘুমকাতুরে, তবুও রেস্টুরেন্টে পুনরায় গিয়ে 3 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসলো। দোকান থেকে কিছু চিপস আর চকলেট কিনে নিল। বাড়িতে থাকতে ময়ূরী মোমকে চকলেট খেতে দিয়েছিল। আগুন সেটা দেখেছিল। মেয়েটা কত তৃপ্তি করে খেয়েছিল। হয়তো চকলেট তার খুবই পছন্দ, সেজন্যই এগুলো কিনে নিল। মোম দুপুরে রান্না করেনি। ক্ষুধায় পেট চোচো করছে। ঘুমিয়ে পড়ায় বুঝতেই পারেনি এত বেলা হয়ে যাবে। যখন জেগেছে তখন প্রায় দুপুর 1:30টার কাছাকাছি। মূলত আজান দেওয়ার উচ্চ ধ্বনিতে মোমের ঘুম ভেঙেছে। আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে পড়ে। গোসল করে জোহরের নামাজ আদায় করে নেয়। ঘড়ির দিকে চেয়ে দেখে 2টা বেজে গিয়েছে। আগুন বলেছিল এ সময় চলে আসবে। মোম ভেবেছিল রান্না করবে। দেরি হওয়াতে রান্নাটা করা হলো না। তাছাড়া আগুন বলে দিয়েছিল আসার সময় খাবার নিয়ে আসবে। সেজন্য রান্না করায় আগ্রহ হলো না। অপেক্ষা করতে থাকে আগুনের জন্য। তবে অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না। সকালে শুধু একটা রুটি খেয়েছিল চিনির পানিতে ভিজিয়ে। আলু ভাজি ডিম ভাজি ছিল, সেগুলো খায়নি। মোম ডিম খেতে পছন্দ করে না। বাড়িতে থাকতে মোমের মা আতিফা বানু এই নিয়ে কত কথা শুনিয়েছে। আলুকে ভাজি খেতে ইচ্ছে করেনি। আজকে আলু ভাজি খেতে ইচ্ছে করেনি, তাই চিনির পানিতে ভিজিয়ে খেয়েছে। মোমের পেটে হালকা চিনচিন ব্যথা করছে। 3:30 বেজে গিয়েছে। আগুনের আসার কোনো নামই নেই। কোথায় রয়ে গিয়েছে মানুষটা? মোমের এখন কান্না পাচ্ছে। যদিও বাসায় শুকনো খাবার আছে, কিন্তু সেগুলো দিয়ে তো ভাতের তৃষ্ণা মিটবে না। আগুন বাসায় আসলো 4টার দিকে। ডোরবেল বাজানোর প্রয়োজন হয়নি, কারণ আগুন দরজা বাইরে থেকে লক করে রেখে গিয়েছিল। জুতো খুলে শু কেবিনেটে রেখে আশেপাশে মোমকে খুঁজল। দেখতে না পেয়ে হাতে থাকা খাবারগুলো ডাইনিং টেবিলে রেখে নিজের রুমের দিকে পা বাড়ালো। মোম জানালার কাছে দাঁড়িয়ে আছে। তার একটি হাত জানালার পর্দা খামচে ধরে আছে, অন্য হাতটি জানালার গ্রিলে রাখা। আগুন কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে মোমের কাছে আসলো। মোম আগুনকে খেয়াল করেনি। মোমের কাঁধে এক হাত রেখে শান্ত কণ্ঠে ডেকে উঠল। মোম হকচকিয়ে উঠল। দুপুরে খেয়েছো? কি রান্না করেছো আজকে? ঘাড় ঘুরিয়ে তাকায়। আগুনকে দেখে ছোট করে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে আবারও মুখ ঘুরিয়ে জানালার বাইরে দৃষ্টি রাখে। তবে আগুন স্বাভাবিক থাকতে পারল না। মোমের কান্না মিশ্রিত মুখ দেখে অস্থির হয়ে পড়ল। চোখ দুটো ফোলা ফোলা। চোখের পাতায় এখনো অতি ক্ষুদ্র বিন্দু বিন্দু পানির কণা দেখা যাচ্ছে। ছোট্ট নাকটা লাল হয়ে আছে। মুখটাও কিঞ্চিত রক্তিম বর্ণ হয়ে আছে। বোঝাই যাচ্ছে কান্না করার জন্য ফর্সা মুখের এই অবস্থা। তবে কথা হলো মোম কেঁদেছে কেন? বাসায় একা থাকতে ভয় করছিল কি, নাকি বাড়ির কথা মনে পড়েছিল? আগুন 2 হাতের তালুতে মোমের ছোট্ট মুখটা বন্দি করে নেয়। স্নেহময় কণ্ঠে বলল, মন খারাপ? কান্না করছিলে কেন? মোম উত্তর দিল না। মাথাটা নিচু করে নিল। আবারও কান্না পাচ্ছে। চোখ দুটো জলে টলমল করছে। আগুন শান্ত কণ্ঠে বলল। মাথা তুলো। মোম গাল হতে আগুনের হাত সরিয়ে দেয়। আগুনের থেকে সরে এসে বিছানায় বসে। আগুন ভ্রুকুচকে তাকায়। জানালার কাছে দাঁড়িয়ে থেকেই ধমকে বলল, উত্তর দিচ্ছ না কেন? কি হয়েছে বলবে তো? না বললে বুঝবো কিভাবে? ধমকে মোম মৃদু কেঁপে ওঠে।
সেই সাথে কণ্ঠনালী ফুঁড়ে এতক্ষণে আটকে রাখা কান্নাও বেরিয়ে আসে। মোমের কান্নার আওয়াজ পেয়ে আগুন চমকে যায়। ক্রস্ত পায়ে মোমের নিকট এগিয়ে আসে, হাঁটু ভেঙে মোমের পায়ের কাছে বসে। বলিষ্ঠ এক হাত বাড়িয়ে মোমের চোখের পানি মুছে দেয়। নরম তুলতুলে হাত দুটো নিজের শক্ত হাতের মুঠোয় নিয়ে শীতল কণ্ঠে বলে উঠল, কথা বলবে না? তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো? রেগে থাকলে বলো। কাঁদতে কাঁদতে মোমের হেঁচকি উঠে গিয়েছে। নাক টেনে অভিযোগ জানায় কঠিন মানবের নিকট। আপনি এত দেরি করে কেন আসলেন? বলেছিলেন দুপুরে চলে আসবেন, আমরা একসাথে খাবার খাবো, কিন্তু আপনি আসলেন এখন। এই আপনার আসার সময় হলো? সো সরি মম, আসলে কিছু পুরনো ফ্রেন্ডসদের সাথে দেখা হয়ে গিয়েছিল, তাদের সাথে আড্ডা দিতে গিয়ে লেট করে ফেলেছি। আমাকে ফোন করে বলতে পারতেন, ফোন কেন করেননি? মনে ছিল না, তুমিও তো একটাবার ফোন করতে পারতে। আমি ফোন করলে সেই সময় যদি আপনি ক্লাসে থাকতেন তখন তো রেগে যেতেন, সেই জন্য দেইনি। আগুন হেসে ফেলল। ড্রেসিং টেবিলে ওয়ালেটের পাশে থাকা রুমালটা এগিয়ে দিয়ে বলল, নাক মুছো। খাবার খেয়েছো? মোম রুমাল দিয়ে নাক মুছে শুকনো মুখে বলল। না। চকিতে তাকালো আগুন। উত্তেজিত হয়ে প্রশ্ন করলো, তুমি এখনো খাওনি? মোম দুদিকে মাথা নাড়ালো। কেন? কি খাবো, বাসায় তো খাবার নেই। তুমি না বলেছিলে তুমি রান্না করবে? করিনি, মনে করতে পারিনি। ঘুমিয়ে গিয়েছিলাম, যখন জেগে উঠলাম তখন দুপুর হয়ে গিয়েছিল। ভাবলাম এই সময় তো আপনি এসে পড়বেন খাবার নিয়ে, তাই আর রান্না করিনি। আগুনের খারাপ লাগলো। রাগ হলো নিজের উপর। কি দরকার ছিল নাইমার কথায় লাঞ্চ করতে যাওয়ার? আজ ওর জন্য বাচ্চা মেয়েটা এখন পর্যন্ত না খেয়ে আছে। মনে মনে গিল্টি ফিল হচ্ছে। যাও ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে এসো, তারপর খাবার খাবে। মোম কিঞ্চিত তেড়ামি করে বলল। খাবো না, খাওয়ার ইচ্ছে নেই। আগুন ধমকে বলল। কথার অবাধ্যতা আমি পছন্দ করি না। মোম আর কথা বাড়ালো না। মুখ ফুলিয়ে তোয়ালে নিয়েও আশ্রমে চলে গেল। আগুন নিজের ঠোঁট কামড়ে মৃদু হাসল। এই পিচ্চি বউটাকে ওর এত কেন ভালো লাগে? মুখের মধ্যে আদুরে একটা ভাব। এই যে কেঁদে মুখ লাল করে ফেলেছে, এতে তার সৌন্দর্য আলাদা। এতে তার সৌন্দর্যের আলাদা এক বহিঃপ্রকাশ ঘটেছে। এই যে একটু আগে মুখ ফুলালো, এতেও দেখতে কি ভীষণ চমৎকার লাগছিল। ইচ্ছে করছিল হালকা করে ছুঁয়ে দিতে, তবে দিল না। নিজের মধ্যে থাকা পুরুষালী প্রবল ইচ্ছাকে দমন করল পিচ্চি বউয়ের কথা ভেবে। ফোনের ক্রিং ক্রিং আওয়াজ পেতেই সেদিকে দৃষ্টি নিক্ষেপ করল মোম। ড্রেসিং টেবিলের উপরে থাকা আগুনের ফোনটা বেজে চলেছে অবিরত। মোম রিসিভ করার আগেই প্রথমবার কলটা কেটে গেল। মোম জানে না বলে কারো ফোন ধরা ঠিক না। সে যাই হোক, দরজায় উকি দিয়ে দেখলো আগুন ড্রয়িং রুমে বসে কাজ করছে। কোলের উপর ল্যাপটপ, হাতে কিছু কাগজপত্র। মোম ফোন নিয়ে আগুনের কাছে যাওয়ার সাহস পাচ্ছে না। যদি রেগে যায়, কাজের সময় ডিস্টার্ব একদম পছন্দ করে না সে। দ্বিতীয়বার কল আসতেই মোম দ্রুত রিসিভ করে সৌজন্যতা বজায় রেখে নরম স্বরে বলল। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ফোনের ওপাশ থেকে ময়ূরী কিছুটা ঝাঁজ নিয়ে রাগী স্বরে বলল। চিনতে পারছো না? এই 2 দিনেই ভুলে গেলে? মোমের চোখ দুটো রসগোল্লার মতো বড় হয়ে গেল। কান থেকে ফোন সরিয়ে ফোনের দিকে একবার চেয়ে আবার কানে দেয়। আশ্চর্য হয়ে প্রশ্ন করল। ময়ূরী আপু তুমি? জি, আমি। আমি বুঝতে পারিনি, দুঃখিত। কেন? এটা আমার নাম্বার, তুমি জানো না? না তো, আমি কিভাবে জানবো? আমি শুধু মায়ের নাম্বার চিনি। ভাইয়ার ফোনে কি আমার নাম্বার সেভ করা নেই? আছে, তবে নাম দিয়ে না, একটা ফুলের ইমোজি দিয়ে। আচ্ছা, তা কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো, তুমি? তুমি কি? মোম হেসে ফেলল। মানে বলতে চাচ্ছি তুমি ভালো আছো? হ্যাঁ, কি করছো? তোমার সাথে ফোনে কথা বলছি। ময়ূরী ফিক করে হেসে ফেলল। মেয়েটা এখন তার সাথে অনেকটা ফ্রি হয়ে গিয়েছে। ভাইয়া কোথায়? উনি তো ল্যাপটপে কিছু কাজ করছেন। বাড়ির সবাই কেমন আছে? আয়মান ভাইয়া সুস্থ হয়েছে? মা কি করছে? আইমান ঠিক আছে। মা নুডলস রান্না করেছে। মায়ের সাথে কথা বলবে? দাও। ময়ূরী মিনার কাছে গিয়ে ফোনটা এগিয়ে দিয়ে বলল। মা, ভাবি তোমার সাথে কথা বলবে। মিনা ফোন নিয়ে মোমের সাথে কথা বললেন। তোমাদের মধ্যে সব ঠিকঠাক আছে তো? মোম বুঝতে পারল না।
উল্টো প্রশ্ন করলো। কোন ব্যাপারে মা? না মানে, তোমাদের বিয়েটা তো হুট করে হয়ে গিয়েছে, তাই বলছিলাম তুমি আগুনের সাথে নিজেকে মানিয়ে নিতে পেরেছো কিনা। মোম ভেবে পাচ্ছে না কি বলবে, কি বলা উচিত। মিনা পুনরায় ডেকে উঠলেন। মম, শুনতে পাচ্ছ? জি মা, সবকিছু স্বাভাবিক আছে। শুনে খুশি হলাম, পরে কথা বলবো, ভালো থেকো। মিনা ফোন কেটে দিলেন। মোম মন মরা হয়ে বসে রইল। একা থাকতে দম বন্ধ লাগছে। বসা থেকে উঠে আগুনের কাছে গেল। আগুনের সম্পূর্ণ ধ্যান তার কাজে। মোম গিয়ে আগুনের পাশে বসলো। আজকে দূরত্ব রেখে বসেনি, কিছুটা আগুনের শরীর ঘেঁষে বসেছে। মোমের উপস্থিতি টের পেয়ে আগুন পাশে তাকালো। মোমের গোমরা মুখ দেখে ভ্রু কুঁচকালো। ল্যাপটপে আঙ্গুল চালাতে চালাতে বলল। কিছু বলবে? আপনি ল্যাপটপে কি কাজ করছেন? স্টুডেন্টসদের সাপ্তাহিক একটা পরীক্ষা নেব, সেটার জন্য প্রশ্ন তৈরি করছিলাম। ময়ূরী আপু ফোন করেছিল, মায়ের সাথেও কথা বলেছি। ল্যাপটপে নজর রেখে আগুন বলল। ভালো করেছো। মা জিজ্ঞেস করেছিল আপনার সাথে আমার সম্পর্ক ঠিক আছে কিনা। মোমের কথায় আগুন ল্যাপটপ অফ করে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকালো তার দিকে। এভাবে তাকাতেই মোম ভরকে গেল। আগুনের দিকে কিছুটা ছিটকে দূরে সরে গেল। আগুনের থেকে কিছুটা ছিটকে দূরে সরে গেল। আর একটু হলে নিচে পড়ে যেত। আগুন বিরক্ত হলো। চোয়াল শক্ত করে বলিষ্ঠ এক হাত বাড়িয়ে মোমের এক বাহু চেপে ধরে নিজের কাছে আনলো। দাঁতে দাঁত চেপে ধমকে বলল। এভাবে ছিটকে সরে যাওয়ার কি আছে? আমি কি তোমাকে খেয়ে ফেলবো? এক্ষুনি তো ফ্লোরে পড়ে ব্যথা পেতে। হাত ছাড়ুন, ব্যথা পাচ্ছি। আগুন হাত ছেড়ে দিল, বলল। হাতে কিঞ্চিত চাপ পড়ায় এই ব্যথা সহ্য করতে পারলে না। তাহলে ফ্লোরে পড়লে তো হাঁটুতে অথবা পায়ে ব্যথা পেতে, তখন কিভাবে সহ্য করতে? মোম গাল ফুলালো, মিনমিন করে বলল। আপনি ওভাবে তাকাবেন না আমার দিকে। কিভাবে তাকিয়েছি? একটু আগে যে তাকালেন সেইভাবে। আগুন ভ্রুকুচকে বলল। কোনো সমস্যা? সমস্যা মানে অনেক বড় সমস্যা, এমন তির্যক দৃষ্টি ফেললে ভয় করে। আগুন দীর্ঘশ্বাস ছাড়লো। এমন আজগুবি কথা এই মেয়ে পাই কোথায়? যাই হোক, মায়ের কথার উত্তরে তুমি কি বলেছ? আমি বলেছি সব ঠিক আছে। গুড। পরক্ষণেই মোম ঠোঁট উল্টে কাদো কাদো মুখ করে বলল। কিন্তু আমি তো মিথ্যা বলেছি, আপনার সাথে তো এখনো নিজেকে মানিয়ে নিতে পারিনি। বাবা বলে বড়দের সাথে মিথ্যা বলা উচিত না। তাহলে কি ছোটদের সাথে মিথ্যে বলা উচিত? মিথ্যা মিথ্যাই হয়, ছোট বড় দেখে হয় না। কারো সাথেই মিথ্যা বলা উচিত না। তাছাড়া তুমি তো মিথ্যা কিছু বলনি, তাহলে কান্না করার কি আছে? আশ্চর্য। মোম অবাক হয়ে বলল। মিথ্যা বলিনি। না তো, তুমি যদি আমার সাথে নিজেকে মানিয়ে নিতে না পারতে, তাহলে কি আমরা দুজন এত কাছাকাছি থাকতাম? মোম গোল গোল চোখে একবার আগুনের দিকে তাকালো। চোখ দুটো ছলছল করছে। কি জানে মোমের কি হলো। হঠাৎ করেই আগুনকে ছোট্ট নরম হাতে জড়িয়ে ধরলো। মূলত মোমের এখন ভরসাযোগ্য একটা বুক চাই। মোমের মন খারাপ হলে, কোনো বিষয়ে কষ্ট লাগলে, কান্না পেলে, সেটা কোনো কারণে হোক বা কারণ ছাড়াই হোক, সেই সময় বাবা অথবা মায়ের বুকে মুখ গুজে পড়ে থাকে। এতে মোম শান্তি পায়। মোমের কাজে আগুন অবাক হয়ে গেল। এই মেয়েটা কেউ ঠিক বুঝতে উঠতে পারছে না। কখন যে কি করে বসে কোনো কিছুই বোধগম্য হয় না। পাগল করে ছাড়বে ওকে। পর মুহূর্তেই হেসে ফেলল। নিজেও দু হাতে আগলে নিল পিচ্চি বউকে। দুষ্টু হেসে মোমের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। মোমের মন মোমের মতোই গলে গেল। চমৎকার, এতে তো আমারই লাভ। একটা কথা জানো কি? চোখের আড়াল হলে ভালোবাসা কমে না, স্বপ্নের পথ চলা কখনো যে থামে না। রান্নাঘর থেকে টুংটাং শব্দ ভেসে আসছে। আগুন দু হাতে মাথা চেপে শোয়া থেকে উঠে বসে। কালকে অনেক রাত করে ঘুমিয়েছিল। বাড়িতে থাকলে রাত জাগলে মিনা কফি বানিয়ে দিয়ে যেতেন। ফ্ল্যাটে আসার পর মাঝে মাঝে নিজে বানিয়ে খায়। গতকাল রাতেও তার কফির প্রয়োজন ছিল। মোমকে একবার বলতে চেয়েছিল কফি বানিয়ে দেওয়ার জন্য, তবে বলেনি। কারণ মোম তখন ঘুমিয়ে পড়েছিল। অলসতার জন্য আগুনেরও বানাতে ইচ্ছে করেনি। চোখ দুটো কচলে বিছানা থেকে নেমে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। মোম কোমরে ওড়না বেঁধে সকালের জন্য ব্রেকফাস্ট তৈরি করছে। ডাল দিয়ে আলু ভাজি রান্না করছে। কড়াই থেকে ঢাকনা সরিয়ে ভাজি নামিয়ে বাটিতে ঢেলে নিল। ডাল দিয়ে আলু ভাজি মোমের খুব পছন্দ। কয়েকদিন ধরে রুটি দিয়ে খেতে ইচ্ছে করছিল।
সেজন্য আজকে রান্না করেছে। চুলায় তাওয়াটা বসিয়ে দিল গরম হওয়ার জন্য। এখন রুটিগুলো সেকে নেবে। আগুন রান্নাঘরের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থেকে বুকে 2 হাত গুজে মোমের কাজকর্ম দেখছে। মোম তাওয়ার থেকে শেষ রুটিটা নামানোর সময় গরম তাওয়ার এক পাশে হাত লেগে কিঞ্চিত পড়ে গেল। এটাকে ঠিক পোড়া বলে না, অনেকটা সেকা খাওয়ার মতো। মোম হাত ধরে মৃদু আর্তনাদ করে উঠল। ইতোমধ্যে চোখে পানি চলে এসেছে। আর্তনাদ শুনে আগুন দ্রুত মোমের কাছে আসলো। ডান হাতের তালু সহ কবজি পর্যন্ত লাল হয়ে আছে, এখনো ফোসকা পড়েনি। তবে ফোসকা পড়তে কতক্ষণ? আগুন হাতটা ভেসিনে নিয়ে পানি ছেড়ে সেখানে ধরল। পানি ছেড়ে সেখানে ধরল। মোমের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, হাতে ভীষণ জ্বালা করছে। আগুন চট জলদি ফ্রিজ থেকে বরফ এনে পোড়া স্থানে আলতো করে বরফ লাগিয়ে দিচ্ছে। চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, সব কিছুতে পাকনামি না করলে হয় না। কে বলে কে বলেছিল তোমাকে ব্রেকফাস্ট তৈরি করতে? আমি বলেছিলাম? বারবার নিষেধ করেছি তোমাকে রান্নার কোনো কাজ করতে হবে না, প্রয়োজনে বাইরে খাবার খাবো। শুনলে না আমার কথা? রান্না করতে গিয়ে হাত পুড়ল কার? তোমারই তো। হাত পুড়ে এখন কষ্ট কে পাচ্ছে, আমি না তুমি? হ্যাঁ, মোম ঠোঁট উল্টে কেঁদে বলল, আমার কি দোষ? আমি কি ইচ্ছে করে হাত পুড়েছি নাকি? এগুলো তো নতুন না। বাড়িতে থাকতে তো আমি রান্না করেছি, রুটিও বানিয়েছিলাম, আমার অভ্যাস আছে। কিন্তু আজকে যে হাতে ছ্যাঁকা লেগে যাবে বুঝতে পারিনি। আগুন ধমকে বলে উঠল, শারাপ। বেশি পকর পকর আমার পছন্দ না। আমার কথা শুনলে আজকে এরকম হতো না। বাচ্চা একটা মেয়ে যে সামান্য শাড়ি ঠিক করে সামলাতে পারে না, সে নাকি পুরো সংসারের দায়িত্ব সামলাবে। একদম চুপ করে বসে থাকবে। আমি ফিরে না আসা পর্যন্ত কোথাও যাবে না। মোম শুকনো ঢোক গিলল, মিনমিন করে বলল, বকছেন কেন? আচ্ছা, আর হবে না, এখন থেকে সাবধানে কাজ করব। আগুন কিছু বলল না। চুলা অফ করে মোমকে নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসিয়ে দিল। রুমে গিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে আসলো। ক্ষত স্থানে আলতো করে মলম লাগিয়ে দিল। মোমের হাতে এখন কিছুটা জ্বালা কমেছে, বরফ দেওয়াতে বেশ আরাম পেয়েছে। আগুন শাসিয়ে বলল, কোথায় যাবেন আপনি? আপনি ফিরে আসলে যেতে পারবো। আগুন চোখ রাঙিয়ে তাকাতেই মোম দমে গেল। বুঝতে পেরেছে আগুন রেগে যাচ্ছে, সেজন্য চুপ করে রইল। আগুন রান্নাঘরে এসে একটা প্লেটের মধ্যে রুটি আর ভাজি নিয়ে পুনরায় ড্রয়িং রুমে ফিরে আসলো। রুটি ছিঁড়ে তাতে ভাজি নিয়ে মোমের মুখের সামনে ধরলো। গম্ভীর কণ্ঠে বলল, হা করো, নিজের হাতে তো খেতে পারবে না, আমি খাইয়ে দিচ্ছি। মোম কোনো কথা বাড়ালো না, চুপটি করে খেয়ে নিল। কিছু বললেই এখন ফ্রিতে ধমক খেতে হবে। ধমক খাওয়ার থেকে আগুনের হাতে রুটি খাওয়া ঢের বেশি ভালো। আগুন খাবার খাইয়ে জগ থেকে গ্লাসে পানি ঢেলে নিজের হাতেই মোমকে পানি পান করিয়ে সাথে একটা ব্যথার মেডিসিন খাইয়ে দিল। হাত বাড়িয়ে মোমের ভেজা ঠোঁট মুছে দিল। আগুনের ছোঁয়ায় মোম মৃদু কেঁপে উঠল। মোম বলে উঠল, আপনি তো কলেজে চলে যাবেন, যান নাস্তা করে নিন। আমার কথা তোমাকে ভাবতে হবে না। মোম বার কয়েক পলক ঝাপটে গোল গোল চোখে চেয়ে বলল, আপনার কথা আমি ভাববো না তো কে ভাববে? আমি তো আপনার বউ, আপনার জন্য এখন থেকে বেশি চিন্তা তো আমিই করব, তাই না? আগুন জবাব দিল না। অন্যদিকে তাকিয়ে কিঞ্চিত মুচকি হাসল। মোমের দিকে ভ্রুকুচকে চেয়ে রাশভারী কণ্ঠে বলল, রুটিগুলো তো খুব সুন্দর করে বানিয়েছো, ভালোই গোল হয়েছে। আগুনের থেকে প্রশংসা শুনে মোমের মনটা খুশিতে নেচে উঠল। খুশিতে গদগদ হয়ে বলল, অনেকদিন পর বানিয়েছি বলে তেমন গোল হয়নি, নয়তো আমি আরো গোল করে রুটি বেলতে পারি। আপনি খেয়ে দেখুন কেমন হয়েছে। পর মুহূর্তেই মুখটা গোমড়া করে বলল, শুধু রুটি খাবেন কি করে? আমি তো আপনার জন্য কিছু করতেই পারলাম না, তার আগেই হাত পুড়িয়ে ফেললাম। ব্যাপার না, ভাজি তো আছে, আমি ম্যানেজ করে নেব। মোম অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি ডাল দিয়ে আলু ভাজি খান? আগুন ফিচেল হেসে বলল, হুম। তাহলে জলদি খেয়ে নিন, কলেজের দেরি হয়ে যাবে তো। আর দয়া করে বাইরের থেকে খাবার অর্ডার করবেন না, বাইরের খাবার খেতে ভালো লাগে না। আমি কষ্ট করে দুপুরে রান্না করে নিব, অসুবিধা হবে না। আগুন ধমকে দাঁতে দাঁত চেপে বলল, মুখটা একটু কম চালাতে পারো না? এমনিতে যখন কথা বলতে বলি তখন কিছু বলো না, চুপ করে থাকো। আর অন্য সময় তো কথা বলতে নিষেধ করলেও বেশি করে বলো। মোম গাল ফুলিয়ে বসে রইল।
এই লোকটা এমন কেন? ওনার মেজাজ কি সবসময় নাকের ডগায় থাকে নাকি? সারাক্ষণ শুধু ধমক দেয়। মোম মনে মনে ভেঙচি কাটে। আইমানের ভার্সিটির পেছনের গেটের বাম দিকে একটা পুকুর আছে। জায়গাটা বেশ নিরিবিলি। বসার জন্য সিমেন্টের তৈরি 4-5টা বেঞ্চের মতো রয়েছে। অনেকগুলো গাছপালা আছে। গাছের ছায়ায় পরিবেশটা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব।